হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। আজকে আমাকে একটু ডাউন লাগতে পারে, তার কারণ হচ্ছে আমার শরীর খুব খারাপ। কালকে থেকে জ্বর সর্দি কাশি লেগেছে, ওয়েদার চেঞ্জের জন্য। আমি জানি না কি হয়েছে, গলা প্রচন্ড ব্যথা, আমি কথা বলতে পারছি না লিটারালি। তাও ভিডিও বানাচ্ছি এবং সেই জন্য মাইকটাকে মুখের কাছে নিয়ে ভিডিও বানাচ্ছি, যে যতটা জোরে আপনাদের কাছে কথাটা পৌঁছে দেওয়া যায় আর কি। তো আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো, দেখুন ধুরন্ধরের পরে আমাদের রণবীর সিং এর, তার কিন্তু ক্যারিয়ারের পিকে চলছে, সে স্টারডামের পিকে চলছে। এবার দেখুন, স্টারডাম পাওয়াটা তো ইজি, যে আমি একটা সিনেমা করলাম, কামব্যাক হয়ে গেল, স্টারডাম পেয়ে গেলাম। কিন্তু টাফ হচ্ছে স্টারডামটাকে ধরে রাখা। এই যে স্টারডামটা সে ধুরন্ধর থেকে পেলো এবং যে কামব্যাকটা সে করলো, এই স্টারডামটা ধরে রাখার জন্য আপকামিং ডেজে তার কি কি করা উচিত বা তাকে কি কি করতে হবে, সেটা নিয়েই আজকের এই ভিডিও, আজকের এই আলোচনা। তাহলে চলুন ভিডিও স্টার্ট করি। প্রথমত যে জিনিসটা আমার মনে হয় বা তার সব থেকে বেশি খেয়াল রাখা উচিত, সেটা হচ্ছে তার প্রত্যেকটা সিনেমাতে ক্যারেক্টার যাতে ডিফারেন্ট হয়। এই জিনিসটা খালি রণবীর সিং এর জন্য নয়, প্রত্যেকের জন্য এটা ম্যান্ডেটারি। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখুন, শাহিদ কাপুর আজকে যখন রোমান্টিক সিনেমা করতো, ঠিক আছে, তখন সে চকলেট বয় হিসেবে পরিচিতি পেলো। কিন্তু একটা টাইমের পর তো রোমান্টিক সিনেমার লোক দেখতে পছন্দ করছিল না, যে একই ধরনের সিনেমা করছে ভাই, একই লুকে দেখতে পাচ্ছি, লুকের মধ্যে কোনো ডিফারেন্সিয়েট করতে পারছি না, ক্যারেক্টার ডিফারেন্সিয়েট করতে পারছি না। তার রোমান্টিক সিনেমাগুলো পরবর্তীকালে চললো না। তারপরে সে কবির সিং এর মতো একটা সিনেমা করলো, যেখানে লোক তাকে আলাদাভাবে পেলো, এবং কবির সিং ব্লকবাস্টার হয়ে গেল, কাল্ট হয়ে গেল। এইবার দেখবেন কবির সিং এর পরবর্তীকালে শাহিদ কাপুর আবার ওই রকম ধরনের সিনেমা ব্যাক টু ব্যাক করা শুরু করলো। রাগী, নিজের মধ্যে পেশেন্স নেই, চিল্লামিল্লি করে দেয় লোকের ওপর, যখন তখন হাত উঠে যায়, এই সেম ধরনের ক্যারেক্টার সে করা চালু করলো। সে দেবা বলুন অথবা আমাদের ওরমিও বলুন, সেখানে সেই ধরনের রোল। হ্যাঁ, কখনো মারপিট করছে, রক্তারক্তি, সেই চিৎকার চেঁচামেচি করছে। এই রোলগুলো মানুষ এবার দেখবেন শাহিদ কাপুরের ব্যাক টু ব্যাক, যে আবার সে কবির সিং এর মতো ক্যারেক্টার গুলো প্লে করা শুরু করলো, সেগুলো কিন্তু তারা আর পছন্দ করছে না। কবির সিং হিট করেছে, কিন্তু তারপর তারপর কি হয়েছে, তারপরের কন্টেন্ট গুলো অত কিন্তু হিট হয়নি কবির সিং এর মতো। কোনোটা একটু চলেছে, কোনোটা ফ্লপ হয়েছে, একদমই চলেনি, কোনোটা অ্যাভারেজ চলে গেছে। এইবার সেই জন্য শাহিদ কাপুর কেউ কিন্তু আবার ককটেলের মতো সিনেমা করতে হচ্ছে, যেটা রমকম, যেটা তার যে ক্যারেক্টার, তার যে পোর্ট্রেয়াল ক্যারেক্টারের এতদিন ধরে সে করছে, সেগুলো তাকে ব্রেক করছে। তো এই রকম যে চেঞ্জেস, সেই চেঞ্জেস আপনাকে কিন্তু আনতে হবে। এবং রণবীর সিং আজকে একটা স্পাই ফিল্ম হিট করলো আমার, তার মানে আমি এবার ব্যাক টু ব্যাক সেই ইন্ডিয়া পাকিস্তান, সেই স্পাই ফিল্ম, ওই একই ধরনের জিনিস করব। মানুষ হয়তো আর একবার দুবার দেখবে, তারপর কিন্তু আপনি ফেড আউট হয়ে যাবেন আস্তে আস্তে। আপনার ওই ক্যারেক্টার সেম জিনিসপত্র মানুষ কিন্তু আর দেখতে চাইবে না। তো এই যে ইচ এন্ড এভরি টাইমে নিজের ক্যারেক্টারটা সুইচ করা, সেটা খুব ইম্পর্টেন্ট, এবং রণবীর সিং করতে পারে। কারণ তার মধ্যে মানে সে কেপেবল এটা করতে। সে খিলজির মতো রোল করছে, সে বাজিরাও মস্তানির মতো রোল করছে, উল্টো দিকে সে গলি বয়ের মতো রোল করছে, দিল ধড়কনে দোর মতো একটা সিনেমাতে ওইরকম একটা ক্যারেক্টার করছে, যে ক্যারেক্টারটা ক্রেজি, একদম রণবীর সিং ইটসেলফ ওই ক্যারেক্টারটা সেরকম ধরনের ক্যারেক্টার করছে। সিম্বা, যেখানে দুটো লেয়ার আছে একটা ক্যারেক্টারে, সেরকম ধরনের ক্যারেক্টার করছে। সে সব ধরনের ক্যারেক্টার করতে পারে, সে কনভিকশনটা আনতে পারে, এবং সেই জন্যই তাকে বলা যে তাকে কিন্তু বারবার চেঞ্জ করতে হবে। এটা একটা করলো, এবার তিনি কমেডি করতে পারে, তিনি হরার করতে পারে, তিনি হরার কমেডি করতে পারে, তিনি জম্বি মুভি করছে, যদিও প্রলয় বলে, সেটা এখনো সেইভাবে এখনো ফিক্সড নয়, বাট খবর উঠে আসছে যে তিনি ওটা করছেন। তো এই যে জম্বি মুভি করছে, হুইচ ইজ গুড। এরকম একটা সিম্বা করে নিক, মাঝখানে রোহিত শেট্টির ব্যানারে তো সে আছেই, একটা সিম্বা করে নিক, একটা অন্য কোনো ধরনের সিনেমা করে নিক, আবার তারপরে এরকম ধরনের সিনেমা করুক, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যাক টু ব্যাক সে যদি একই জিনিস আবার কন্টিনিউ করতে থাকে, মানুষ কিন্তু একটা টাইমের পর গিয়ে সেটা বোর হয়ে যাবে। মানুষ একটা জিনিস এখন আর বারবার দেখতে চায় না। এটা আগেকার দিন নয়, যে একটা হিরো রোমান্টিক সিনেমা করছে তার মানে সে সারা জীবন রোমান্টিক সিনেমা করে যাবে, বা একটা হিরো সে অ্যাংরি ইয়াং ম্যান করছে, তো তার ব্যাক টু ব্যাক অ্যাংরি ইয়াং ম্যান বহু বছর ধরে মানুষ দেখবে। সেই দুনিয়া বা সেই অডিয়েন্স এখন কিন্তু নেই। অডিয়েন্স চেঞ্জ হয়েছে, তার টেস্ট চেঞ্জ হয়েছে। মানুষের এখন এক্সপোজার অনেক বেশি। তো আপনাকে প্রত্যেকটা জায়গায় মানুষকে হ্যাপি করতে হবে। তো এই স্পাই ফিল্মের পর আমি তো চাইবো অন্য জনরার সিনেমা একদম আলাদা, যার সঙ্গে ধুরন্ধরের কোনো মিল নেই, এরকম ধরনের স্ক্রিপ্ট, এরকম ধরনের ক্যারেক্টার চুজ করুক। তাহলে আমার মনে হয় রণবীর সিং এর জন্য বেশি ভালো হবে, তার ক্যারিয়ারের জন্য, তার স্টারডমের জন্য বেশি ভালো হবে। এরপর যে জিনিসটা নিয়ে কথা বলবো, আরো একটা খুব ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে দেখুন আজকে রণবীর সিং এর সঙ্গে অনেক প্রোডাকশন হাউসের ঝামেলা চলছে। কারণ এটা হয়, এটা একটা অ্যাক্টরের না লাইফের পার্ট, যে যখন আপনি ইন্ডাস্ট্রিতে থাকবেন, আপনি হিট করবেন, তখন আপনার কাছে সব প্রোডাকশন হাউস আসবে, যেটা এখন হচ্ছে। কিন্তু যখন রণবীর সিং চলছিল না, ওয়াইআরএফ তার হাত ছেড়ে দিয়েছিল, এক্সেল এন্টারটেনমেন্ট তার সঙ্গে ডন 3 অ্যানাউন্স করার পরও সেটা নিয়ে কন্টিনিউ করলো না।
আবার তারা শাহরুখ খানকে অ্যাপ্রোচ করেছে। এই যে জিনিসটা, এই যে যা ঝামেলাগুলো চলছে, এগুলো না তাকে ইগোটাকে সরিয়ে রাখতে হবে। দেখুন, ওয়াইআরএফ, এক্সেল এন্টারটেনমেন্ট, ধর্মা, এরা খুব বড় প্রোডাকশন হাউস, এরা বড় মাউন্টের সিনেমা করে, এদের একটা সেট অফ অডিয়েন্স আছে, একটা মাস অডিয়েন্স তারা ক্যাটার করতে পারে। তো সেই যে অডিয়েন্সটা, সেটাকে যদি তার কাছাকাছি যেতে হয়, তো এই যে ক্ল্যাশ গুলো, এই যে ইগো গুলো, সেটা কিন্তু রণবীর সিংকে ভুলতে হবে। মানে কালকে যদি ওয়াইআরএফ যদি আরেকটা সিনেমার প্রজেক্ট নিয়ে বা আরেকটা স্ক্রিপ্ট নিয়ে তার কাছে আসে, তার কিন্তু সেটা ভেবে দেখা উচিত কি না আমি ইগোতে পড়ে ভাই করবোই না, ওয়াইআরএফ এর সঙ্গে কাজই করবো না, আমি ফারহান আখতারের সঙ্গে কাজই করবো না, আর জীবনেও আমি করণ জোহরের সঙ্গে জীবনে কাজ করবো না। এটা করলে কিন্তু হবে না, তাহলে কোথাও গিয়ে সে স্টাক হয়ে যাবে, তার জিনিসটা সীমাবদ্ধ হয়ে যাবে। সে বড় সিনেমাও করবে, সে ছোট সিনেমাও করবে, কিন্তু যে বড় সিনেমাগুলো, যে বড় ব্র্যান্ডের সিনেমাগুলো, যাদের সাথে রণবীর সিং এর ঝামেলা হয়েছে কোনো একটা কারণে, সেই জিনিসটা, সেই ইগোটাকে ভুলতে হবে। কালকে যদি ওয়াইআরএফ বা এক্সেল এন্টারটেনমেন্ট বা আপনি ধরুন কালকে যদি করণ জোহর একটা সিনেমা নিয়ে আসে, তাহলে সেটা তার ভেবে দেখা উচিত। যদি সে ক্যারেক্টারটার মধ্যে ইন্টারেস্টিং কিছু খুঁজে পায়, যদি তার মনে হয় যে এরকম ক্যারেক্টার সে আগে করেনি, বা আগের সিনেমাটার থেকে যেটা আমি বললাম ক্যারেক্টারটা এটা একদম আলাদা, এটাতে মানুষ আমাকে আবার নতুন ভাবে, নতুন লুকে দেখতে পাবে, আমি আবার কিছু এক্সপেরিমেন্ট করতে পারবো, অবশ্যই তাদের সঙ্গে যাওয়া উচিত, ইগোর খেলায় না গিয়ে। তো বড় বড় প্রোডাকশন হাউসের সঙ্গে তার আবার কোল্যাব করা উচিত। এবং আপনি জানেন যে সে লঞ্চ হয়েছিল ওয়াইআরএফ কে দিয়ে, তারপরে ব্যাক টু ব্যাক ওয়াইআরএফ এর সঙ্গে কাজ করেছে, বড় বড় প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ করেছে। এতে কি হবে, সে যে শুধু সঞ্জয় লীলা বনশালী অ্যাক্টর, সেটা যাতে কোনো আর না হয়, সেটা আপনাকে বাদ দিতে হবে। এবং তার সঙ্গে এই যে আমি সঞ্জয় লীলা বনশালীর সঙ্গে একবার ওয়ার্ক করলাম, ব্যাক টু ব্যাক তার সঙ্গে কাজ, সেটা রণবীর সিং করে এসছে। বা আজকে আমি ইয়ের মতো আমি আদিত্য ধারের সঙ্গে ওয়ার্ক করে গেলাম, ব্যাক টু ব্যাক আদিত্য ধারের সঙ্গে সিনেমা করছি না। আপনার যদি বাইরের থেকে বড় বড় প্রোডাকশন হাউস যদি আপনাকে ডাকে, আপনি সেটা কাজে লাগান। হ্যাঁ, নিজের রুলস আপনি চাইলে সেখানে অ্যাপ্লাই করতে পারবেন, যেটা শাহরুখ খান করছে। শাহরুখ খানকে ডন 3 থেকে বার করে দেওয়া হয়েছিল, আবার এখন শাহরুখ খানের যখন ভালো টাইম চলছে, আবার তারা শাহরুখ খানের কাছে এসছে, ভাই আমার সিনেমাটা করে দেওয়া ভাই। এবার শাহরুখ খান বলছে হ্যাঁ আমি করবো, সে কিন্তু ডাইরেক্টলি না করেনি, সে ইগোতে পড়ে না করতেই পারতো। ভাই শাহরুখ খান, রণবীর সিং তো এখন ওই জায়গায় পৌঁছায়নি, শাহরুখ খান, তো সে না করেনি কিন্তু ডাইরেক্টলি। আপনি দেখুন, সে কিন্তু বলেছে আমি করবো, কিন্তু আমি আমার নিয়মে করবো, অ্যাটলিস্ট যদি ডাইরেক্ট করে তবেই আমি ডন 3 করবো। এবার ভাই তুমি বুঝে নাও, আমি নাও করিনি, আমি হ্যাঁ করবো, বাট আমার নিয়ম তোমাকে ফলো করতে হবে। হ্যাঁ, রণবীর সিং তো ওই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবে না এই পয়েন্ট অফ টাইমে, বাট বিকজ সে অত বড় স্টার এখনো হয়ে যায়নি শাহরুখ খানের মতো। কিন্তু রণবীর সিং যদি দেখে যে ভালো কিছু আছে, ভালো কিছু করা যেতে পারে, তাহলে তার বড় বড় প্রোডাকশন হাউসের সঙ্গে কিন্তু কাজ করা উচিত। এবার আসবো আমি 3 নম্বর পয়েন্টে, সাইমালটেনিয়াসলি সে বড় বড় প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ করছে। এবার তার না যেটা আরো বেশি খেয়াল করা উচিত, সেটা স্ক্রিপ্ট। এরকম অনেক ছোট প্রোডাকশন হাউস আছে দেখবেন, যাদের কাছে স্ক্রিপ্ট খুব ভালো ভালো আসছে, তারা নতুন কিছু ট্রাই করতে চাইছে, কিন্তু তারা না বাজেট পাচ্ছে না, তারা সেই ফান্ডিংটা পাচ্ছে না, তারা সেই ব্যাকিংটা পাচ্ছে না, যেটা একটা প্রোডাকশন হাউস যদি পায়, একটা ছোট ডাইরেক্টর যদি পায়, সে আউটস্ট্যান্ডিং কিছু করিয়ে দিতে পারে রণবীর সিং কে দিয়ে। সেই জিনিসটা রণবীর সিং কে খেয়াল রাখতে হবে। যদি কোনো ডাইরেক্টর বা কোনো প্রোডাকশন হাউস এরকম আসে যে ভাই আমার কাছে এরকম একটা স্ক্রিপ্ট আছে, সে দেখলো, সে দেখে বলবে স্ক্রিপ্টটা আউটস্ট্যান্ডিং স্ক্রিপ্ট, বাট আমাকে না কেউ সাপোর্ট করছে না, আমাকে কেউ ব্যাকিং করছে না, তুমি প্লিজ আমাকে করো, সেই সিনেমাগুলোকে প্রডিউস করো, সেই সিনেমাগুলোকে ব্যাকিং করো, তাহলে আমার মনে হয় সেখান থেকে কিছু ভালো আরো নতুন প্রোডাকশন হাউস তৈরি হতে পারে। ধুরন্ধরে তো সে ব্যাকিং দিয়েছে একটা টাইমের পর, যখন জিও স্টুডিওস ধুরন্ধরের থেকে হাত উঠিয়ে নিয়েছিল, তাদের রান টাইম পছন্দ হয়নি, এত বড় সিনেমা কে দেখে, লোক দেখেছে যদিও, তো এত বড় সিনেমা কে দেখে, আমার আর বাজেট নেই, আমি আর দিতে পারবো না, জিও স্টুডিওস একটা টাইমে ধুরন্ধরের থেকে ব্যাক আউট করে গেছিল। সেখানে আদিত্য ধর এবং রণবীর সিং দুজন মিলে সিনেমাটাকে ব্যাকআপ দিয়েছে এবং বলেছে ভাই আমরা টাকা লাগাবো, শুটিংটাকে আমরা কমপ্লিট করবো। তো সেই জিনিসটা তারা ছোট ছোট প্রোডাকশন হাউসের সঙ্গে রণবীর সিং এর করা উচিত, যে ভালো স্ক্রিপ্ট, আউটস্ট্যান্ডিং স্ক্রিপ্ট, আমি দেখতে পাচ্ছি সিনেমাটা চলবে, বা জেনজির কাছে এই জিনিসটার এখন খুব আছে, বা তারা এই জিনিসটাকে পছন্দ করবে, তারা এটাকে দেখতে পছন্দ করবে, তাহলে সেই রকম ধরনের প্রজেক্ট ব্যাকআপ তার করা উচিত, প্রডিউস করা উচিত, তার দীপিকার দুজনে মিলে হোক, সে সিঙ্গেল হ্যান্ডেডলি হোক, তার এই জিনিসগুলোকে প্রডিউস করা উচিত। অন্য কোনো প্রোডাকশন হাউসের সঙ্গে হোক, প্রডিউস করলো, তার মধ্যে অ্যাক্টিং করলো, তাহলে কি সে অনেক ধরনের নতুন নতুন মাইন্ড পাবে, অনেক ধরনের নতুন নতুন গল্প পাবে, অনেক কিছু সে এক্সপেরিমেন্ট করতে পারবে নিজের জায়গায় বসে, যার জন্য তার যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ার গ্রাফের মধ্যে আপনি দেখবেন কোনো জিনিস না রিপিট হচ্ছে না আর। সেই জিনিসটা তাকে কিন্তু মাথায় রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে তাকে এবার একটু নন ফেমাস ডাইরেক্টর যারা, তাদের সঙ্গেও হাত মেলাতে হবে, যারা ভালো কাজ করতে চাইছে
কিন্তু তারা বাজেটের জন্য ভালো কাজ করতে পারছে না। যেরকম আমি আগের দিনে একটা মুভি মন পিসাজ বলে একটা এআই সিনেমা রিভিউ করছিলাম, ওখানে বলছিলাম যে রাহিয়ানিল ভার্বের মতো ডাইরেক্টর, সে বাজেট পাচ্ছে না, তার প্রোডাকশন হাউসের সঙ্গে ঝামেলা চলছে। তুম্বারের মতো সিনেমা করার পর, মায়া সাভার মতো এক্সপেরিমেন্টাল সিনেমা করার পর, তাহলে সেই ডাইরেক্টর গুলো তারা যদি আজকে রণবীর সিং এর কাছে আসে, তারা তো ভাবতেই পারে ভাই রণবীর সিং এর কাছে যাবো, ধুরন্ধরের পর সে তো বিশাল বড় হিট, প্রচুর টাকা চাইবে, ভাই এত টাকা কোথায় যাবে, রণবীর সিং কে কাস্ট করবো, কিন্তু এই রোলটাতে রণবীরকেই ভালো লাগবে। তাহলে তাদের জন্য আপনি দরজাটা খুলে দিন, তাদেরকে আসতে দিন, যাতে তারা আপনার কাছে বাজেটের জন্য আটকে না যায় যে ভাই রণবীর প্রচুর টাকা নেবে, আমি তার কাছে যেতেই পারবো না। না, আপনি শুনুন রাহি অনিল ভার্বের মতো ডাইরেক্টর, গিরিশ কোহলির মতো ডাইরেক্টর, যে ক্রেজির মতো সিনেমা বানিয়েছে, এরকম ধরনের ডাইরেক্টর, আপনি তাদের সাথে কাজ করুন। নবদীপ সিং এর মতো ডাইরেক্টর, তাদের সাথে কাজ করুন, কারণ তাদের ভিশন আছে, তাদের কাছে তো বাজেট নেই, তাদের কাছে ভিশন আছে, তাদের কাছে বাজেট। হানসাল মেহতার মতো ডাইরেক্টর বা গিরিশ কোহলির মতো আমি বললাম নাম, বা রাহিয়াল ভার্বের মতো ডাইরেক্টর, তো তাদের কাছে মাইন্ড আছে, তারা দেখাতে পারে, তাদের কাছে ভিশনটা আছে, কিন্তু তাদের কাছে বাজেট নেই, ব্যাকআপ নেই। আপনি তাদেরকে ডেকে আনুন, তাদেরকে ব্যাকআপ দিন, আপনি তাদের সাথে কাজ করুন, তাহলে আপনার ক্যারিয়ার একদম, আমার মনে হয় যে খুব ভালো হয় তার ক্যারিয়ারের জন্য, তার ফিউচারের জন্য। 4টে পয়েন্ট হয়ে গেল অলরেডি। আর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে সাউথ ইন্ডাস্ট্রি আজকে সব জায়গায় তাদের রুল করছে। ফাইন, আজকে ধুরন্ধর 2 এত বড় সাকসেস হওয়ার পরেও পুষ্পা 2 এর যে বক্স অফিস কালেকশন 5 দিনের, সেটাকে কিন্তু ক্রস করতে পারেনি। আজকে ধুরন্ধর 2 যদি আপনি দেখেন, ধুরন্ধর 2 5 দিন ওই মোটামুটি 550 কোটির মতো কালেকশন করেছে, কিন্তু সেখানে পেড প্রিভিউ না হওয়ার পরেও পুষ্পা 2 কিন্তু প্রায় 600 কোটি টাকার কাছাকাছি কালেকশন করেছে। তো সাউথের কি ক্রেজ সেটা আপনি বুঝতে পারছেন। ধুরন্ধরের পর কেন আমি এই কথাটা বলছি, তার একটা রিজন আছে। ধুরন্ধরের পর সাউথের মার্কেটটা তার জন্য কিন্তু ওপেন। আপনি দেখবেন মালায়ালাম কান্নাডাতে ধুরন্ধর খুব একটা ভালো পারফর্ম না করলেও তামিল তেলেগুতে ধুরন্ধর কিন্তু ভালো পারফর্ম করেছে, 2 কোটি 2.5 কোটি সেখানে বক্স অফিস দিয়েছে, আমরা দেখেছি। আমি বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলেছি ব্যাক টু ব্যাক অনেকদিন, আপনারা সেই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। তামিল তেলেগুতে তার একটা মার্কেট তৈরি হয়েছে, মানুষ তাকে চেনে, সাউথের যে বড় বড় সুপারস্টার তাকে প্রেস করেছে, তার পারফরমেন্সকে প্রেস করেছে। আল্লু অর্জুন থেকে শুরু করে, মহেশ বাবু থেকে শুরু করে, জুনিয়র এনটিআর থেকে শুরু করে, তার পারফরমেন্সকে প্রেস করেছে। সাউথের কোনো ডাইরেক্টর যদি মাল্টি স্টারার ফিল্মেও তাকে কাস্ট করে, কিন্তু সে দেখে যদি যে ভাই এখানে প্রোডাকশন হাউসটা বড়, ডাইরেক্টর বড়, বড় কাস্টের সঙ্গে আমি তার পাশে আসছি, এবং এরকম তো নয় যে রণবীর সিং সবসময় সোলো হিরোই করে এসছে, সে মাল্টি স্টারার ফিল্মও তো করেছে এখানেও, তাই না? সে মানে মাল্টি স্টারার ফিল্মও তো করেছে, তাহলে সেখানেও মাল্টি স্টারার ফিল্ম করবে যদি তার পাশে কোনো বড় স্টার থাকে, যে সে আছে, প্রচুর একটা বড় অডিয়েন্স দেখতে আসবে, তার পাশে আমি আছি, আমারও সেই পরিচিতিটা হবে। আজকে লোক আমাকে ধুরন্ধরের পর চেনে, এবং তার জন্য আমার সেই জিনিসটা লাভটা আছে যে আমি আরো বেশি লোকের কাছে গিয়ে পৌঁছাবো। তাহলে ভালো স্ক্রিপ্ট যদি হয়, যদি ভালো গল্প হয়, যদি সেই স্ক্রিপ্টটার মধ্যে এই ইন্টেনশন না থাকে যে আমি ধুরন্ধরের স্টারকে ক্যাটার করছি, যদি সেই ইন্টেনশনটা দেখতে পায় রণবীর সিং যে না, এ ধুরন্ধরের ফ্যানকে ক্যাটার করছে না, এ আমাকে নিচ্ছে, এ আমাকে ইউটিলাইজ করবে বলে নিচ্ছে, ক্যারেক্টারটা আমার ক্যারিয়ারের জন্য খুব ইম্পর্টেন্ট, আমার জন্য খুব ভালো একটা ক্যারেক্টার সে লিখে সে আমাকে দিয়েছে, হতেই পারে সেটা সেকেন্ড লিড, হতেই পারে সেটা সেকেন্ড লিডের থেকেও হয়তো একটু কম, কিন্তু তারপরেও না তার সেই স্ক্রিপ্ট গুলো নিয়ে ভাবা উচিত, সাউথের সঙ্গে কোল্যাব করা উচিত। আমি লিড নই বা আমি হিরো নই, তার জন্য আমি ভালো একটা স্ক্রিপ্ট ছেড়ে দেবো, ভালো একটা রোল ছেড়ে দেবো, সেটা যাতে না হয়। কারণ ইতিমধ্যেই আপনি দেখতে পাচ্ছেন শক্তিমান থেকে সে বেরিয়ে গেছে, সে ডন 3 থেকে বেরিয়ে গেছে, সে ভালো ভালো সিনেমা করুক, এটাই আমরা চাই। কারণ এই ধুরন্ধরের পরে যে ফেমটা সে পেয়েছে, যে কামব্যাকটা সে করেছে, সেটা যেন কোথাও গিয়ে তার ফেড আউট না হয়ে যায় রিপিটেটিভ সিনেমা করার পর, রিপিটেটিভ ক্যারেক্টার করার পর, বা ওই একই ডাইরেক্টরের সঙ্গে কাজ করলাম, ছোট ছোট ডাইরেক্টর যারা, তাদেরকে আমি আসতেই দিলাম না, ছোট ছোট প্রোডাকশন হাউস তাদেরকে আমি ব্যাক করলাম না, তাদেরকে প্রডিউস করলাম না, তার ভালো একটা স্ক্রিপ্ট থাকা সত্ত্বেও আমি বললাম না ভাই আমি তোমাদেরকে দেখবই না। বা ওয়াইআরএফ ইয়ের মতো, এক্সেল এন্টারটেনমেন্টের মতো, বা ধর্মার মতো প্রোডাকশন, বা ঝামেলা মানে ঝামেলাই, আর সেটা ঠিক হবে না, আমার ভাই ইগো চলে এসছে, আমি এখন বিশাল বড় সুপারস্টার, আমার এখন ইগো চলে এসছে, না সেটা করলে কিন্তু হবে না। কারণ একটা টাইমে আপনি দেখবেন শাহরুখ খানও সাইড রোল করেই শাহরুখ খান হয়েছে। চমৎকার মুভিতে তার তো সেকেন্ড লিডই ছিল ওটা, ডারে তো তার সেকেন্ড লিডই ছিল ওটা, দিওয়ানা কি ছিল, সেকেন্ড লিডই তো ছিল ওটা। বা প্যারালাল হিরো বলতে পারেন আপনি সেটাকে, দিওয়ানাটাকে সেকেন্ড লিড না বলে প্যারালাল হিরো বলতে পারেন। তো এরকম ধরনের সিনেমা, এবং শাহরুখ খান কেন হয়েছে,
এটা আমাদেরকে দেখতে হবে। শাহরুখ খানের এক্সাম্পল আমি কেন নিচ্ছি, এবং তার থেকে ভালো এক্সাম্পল আমার কাছে নেই। কারণ আজকে সবার ছেড়ে দেওয়া রোল কিন্তু সে নিয়েছে, সে ইগোতে নেয়নি কোনোদিন। ভাই এটা সালমান ছেড়ে দিয়েছে, আমি করবো না ভাই। চাক দিন রাতে সালমানকে অ্যাপ্রোচ করা হয়েছিল, সালমান ছেড়ে দেওয়ার পর তো শাহরুখ খান পেয়েছে। এরকম প্রচুর রোল। ডারে ডারে আগে অন্য কাস্টিং ছিল, সেখানে তারপর শাহরুখ খান এসছে। ডিডিএল যে, সেখানে শাহরুখ খানের কথাই ছিল না থাকার। ডিডিএল যে, আমি যেটা শুনেছি, আমি যেটা জানি, প্রথমে সাইফ আলী খানকে কাস্ট করা হয়েছিল, তারপর শাহরুখ খানের কাছে একদম লাস্টে এসছে। এবং ইয়েস চোপড়া বলেছে একটা ইন্টারভিউতে যে, আমি শাহরুখকে এসেই বলে দিয়েছিলাম কি ইউ আর নট মাই ফার্স্ট চয়েস, আমি কারোর কাছে পাইনি, সেই জন্য তোমার কাছে এসেছি, দেখো তুমি কি করবে। আজকে ডিডিএল যে তার লাইফের ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ম, আজকে শাহরুখ খান হয়েছে ডিডিএল এর জন্য। তাহলে আপনাকে সেই জিনিসগুলো, সেই ইগোটাকে ছাড়তে হবে কিন্তু। বা স্টার আমি বিশাল বড় কিছু, সেই ভাবনাটাকে মাথা থেকে ফেলে দিতে হবে, তবে আপনি সেই জিনিসটা অ্যাচিভ করার কথা ভাবতে পারেন। না হলে কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে যেরকম আজকে মার্কেট ওপেন, যেরকম ভাবে অন্য ইন্ডাস্ট্রি ক্যাপচার করে নিচ্ছে বলিউডকে, বলিউডের সিনেমা লোক দেখতে চাইছে না, এই যে হলে লোক এসছে, তো এবার না, যেই স্টারগুলো অ্যাক্টিং পারে, যাদের মধ্যে পোটেনশিয়াল আছে, তাদেরকে এগিয়ে আসতে হবে, এবং এই জিনিসগুলো পার্টিকুলারলি তার মাথায় রাখা উচিত। আমি চেষ্টা করলাম আপনাদেরকে একটা ভিডিও করে বোঝানোর যে একটা স্টারকে স্টারডম ধরে রাখতে গেলে ইন ফিউচার কি কি করা উচিত। হয়তো হতে পারে আমার মতের সঙ্গে আপনারা অনেকে একমত হবেন না, আপনাদের মতামত কি সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর আমার সঙ্গে যদি একমত হন তাহলে সেটাও জানান, কেমন লাগলো আপনাদের ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।